আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে একটি মোস্ট ইম্পর্টেন্ট বিষয় আলোচনা করব। সেটা হচ্ছে, শিরোনামে তো দেখতে পাচ্ছেন যে ড্রাইভার গতির চাকায় যার নিঃশ্বাস। এই আধুনিক সভ্যতার যুগে সবচেয়ে ঝুঁকিপূর্ণ যে পেশাগুলো রয়েছে, তার মধ্যে একটা অন্যতম ঝুঁকিপূর্ণ পেশা হচ্ছে ড্রাইভিং পেশা। এই পেশায় ঝুঁকি আছে যতটা, তার চেয়ে অবহেলিত তার চেয়ে অনেক বেশি। তো আমি এই ড্রাইভার গতির চাকায় যার শেষ নিঃশ্বাস, এ বিষয়ে আমি একটু আলোকপাত করতে চাই ড্রাইভার সমাজ এবং দেশ জাতি সবার উদ্দেশ্যে। আমি চারটা বিষয় নিয়ে এখন আলোচনা করব। এটা হচ্ছে শ্রমিক অধিকার বিষয়ক চারটা বিষয়। এই চারটা বিষয়ের এক নম্বর যে বিষয়টা হচ্ছে, সেটা হচ্ছে শ্রমিক অধিকার কি কি, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা। দুই নম্বর হচ্ছে সমস্যা ও তার কারণ কি কি, শ্রমিক অধিকার বাস্তবায়নের জন্য সমস্যা এবং তার কারণ কি কি, এ বিষয় নিয়ে। তিন নম্বর যেটা, সেটা হচ্ছে সরকার ও মালিক শ্রমিকদের করণীয় কি, এ বিষয়। চতুর্থ নম্বর যেটা, সার্বিক সমস্যা ও তার সমাধান চিন্তা। এই চারটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়ে অ্যাবাউট আওয়ার ড্রাইভার কমিউনিটি অফ বাংলাদেশ। বাংলাদেশের ড্রাইভার সমাজের যে সমস্যাগুলো, শ্রমিক অধিকারগুলো, সেই অধিকারগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব, সমস্যা ও তার সমাধান। তো এক নম্বরে হচ্ছে শ্রমিক অধিকার কি কি, আমাদেরকে আগে বুঝতে হবে শ্রমিক অধিকারগুলো কি কি। আমরা একটা লিস্ট করেছি, যে লিস্টগুলোতে ছয়টি 5 আর 1 6, এই 6টি বিষয় রয়েছে শ্রমিক অধিকারের বিষয়। সরকার এবং মালিক শ্রমিক পক্ষ এবং এদেশের সুশীল সমাজ যারা রয়েছেন, সবাইকে মিলে এটা ভাবতে হবে যে আরও কোনো অধিকার আছে কিনা ড্রাইভারদের জন্য। তো ড্রাইভারদের শ্রমিক অধিকারগুলো কি কি। এক নম্বর হচ্ছে নিয়োগপত্র ও পরিচয়পত্র পাওয়ার অধিকার। নিয়োগপত্র ও পরিচয়পত্র পাওয়ার অধিকার। আপনি আপনার পিতার সন্তান কি না, এই বিষয়ে অ্যাট লাস্ট ডিএনএ টেস্ট পর্যন্ত করতে হয়, যদি পিতা সন্তানকে অস্বীকার করে। তো একটা ড্রাইভারের তার ভূত ভবিষ্যৎ নির্ভর করে তার নিয়োগকর্তার উপরে, কারণ তার নিয়োগকর্তাই তাকে তার পরিশ্রমের বিনিময়ে তার পারিশ্রমিক দেন। তো এটার স্বীকৃতি হচ্ছে তার নিয়োগপত্র, যে সে হ্যাঁ এই ড্রাইভার এই প্রতিষ্ঠানের একজন লিস্টেড ড্রাইভার এবং তার শ্রমিক অধিকার এখানে সংরক্ষিত। যদি সে নিয়োগপত্র না দেয় সেই প্রতিষ্ঠান, তাহলে এই ড্রাইভার কোনো আইনি কোনোভাবে সহযোগিতা নিতে পারবেন না, বিকজ অফ তার হাতে কোনো ডকুমেন্ট নাই। পরিচয়পত্র একটা ডকুমেন্ট, সেটাও দিতে হয়। তো এখন যদি আমরা চাকরি করি, চাকরিতে যদি নিয়োগপত্র না দেওয়া হয়, আমরা একটা হাউজে ডিউটি করছি, সেই হাউস ডিউটিতে যদি আমার মালিক পক্ষ যদি নিয়োগপত্র না দেন, যারা রেন্টে কারে ড্রাইভিং করছি, রেন্টে কারের মালিক পক্ষ যদি নিয়োগপত্র না দেন, তাহলে এই ড্রাইভারের সাংবিধানিক এই চাকরির আইনগত কোনো ভিত্তি নাই। সে যে কোনো মুহূর্তে ড্রাইভারকে যে কোনো মুহূর্তে বাতিল করে দিতে পারেন, তার চাকরি থেকে সরিয়ে দিতে পারেন। একটা প্রতিষ্ঠান, কোম্পানি একটা ড্রাইভারকে যদি নিয়োগপত্র না দেন, তাকে সরিয়ে দিতে পারেন। আইন এখানে কোনো বাধা সৃষ্টি করতে পারবে না, বিকজ অফ কোনো ধরনের এভিডেন্স ড্রাইভারের কাছে নেই। প্রথম এভিডেন্স হচ্ছে তার নিয়োগপত্র ও পরিচয়পত্র। কাজেই এই নিয়োগপত্র এবং পরিচয়পত্র হচ্ছে ফার্স্ট
প্রায়োরিটি অফ ড্রাইভিং সোসাইটি। তো এটা এটা আমরা পাচ্ছি না। এখানে রাষ্ট্রপক্ষ সেদিকে নজর দিচ্ছেন না। সেকেন্ড পজিশন আলোচনা হচ্ছে শ্রমিক অধিকারের মধ্যে কর্মঘণ্টা ও বিশ্রাম। কর্মঘণ্টা, ইন্টারন্যাশনাল লেবার রুল যেটা, সেই লেবার রুলে একটা শ্রমিক, যে কোনো সেক্টরের শ্রমিক, তার জন্য 8 ঘন্টা হচ্ছে ম্যান্ডেটরি, বাধ্যতামূলক ডিউটি। 8 ঘন্টার পরে যতক্ষণ সে খাটবে সেটা হচ্ছে তার ওভার টাইম, অতিরিক্ত সময় বিক্রি করছেন সেই প্রতিষ্ঠানে। তো আমরা এই কর্মঘণ্টা যেটা, এটা কিন্তু আমরা ড্রাইভারদের জন্য কোনো ধরনের লিমিটেশন নেই। হয়তো বিভিন্ন আন্তর্জাতিক যে কোম্পানিগুলো রয়েছে দেশে, তারা এইটা মেনটেন করে, কিন্তু লোকাল কোম্পানিগুলো একদমই অমানবিক আচরণ করেন। তারা 10 ঘন্টা, 8 ঘন্টার পরিবর্তে 10 ঘন্টা তারা এটা নিয়ে থাকেন। কিন্তু হাউস ড্রাইভারদের জন্য কোনো ঘন্টা নাই। সকাল আর্লি মর্নিং আপনি ডিউটিতে গেছেন, মিড নাইট 12টা আপনাকে ছেড়ে দিয়েছে, আপনার বেতন 20,000 22,000, ঠিক ওই বেতনটাই পাচ্ছেন, আপনি আর এক্সট্রা কোনো কিছু পাচ্ছেন না। আপনার পরিশ্রম বিনাশ্রম হয়ে যাচ্ছে এইসব জায়গায়। কাজেই কর্মঘণ্টা এটা খুবই জরুরি একটা বিষয়, যেটার ইন্টারন্যাশনাল লেবার রুল, লোকাল গভর্নমেন্ট লেবার রুল, সব কিছুতেই আপনার অধিকার নিশ্চিত করা হয়েছে। এবার আমরা সেগুলো পাচ্ছি না। অতঃপর বিশ্রাম, একটানা 5 ঘন্টা ডিউটি করার পর আপনাকে অবশ্যই আধা ঘন্টা রেস্ট সময় দিতে হবে। যদি 8 ঘন্টা ডিউটি করা হয় তাহলে 1 ঘন্টা রেস্ট টাইম দিতে হবে, এটাও আইন। কিন্তু এই আইনের কোনো তোয়াক্কা করছেন না এদেশের সরকার, এদেশের মালিক পক্ষ, এদেশের প্রতিষ্ঠানগুলো, এদেশের যে শ্রমিক সংগঠনগুলো আছে, তারাও জোরদার আন্দোলন গড়ে তুলতে পারছে না এই শ্রমিক অধিকারগুলো বাস্তবায়নের জন্য। 3rd নাম্বার যেটা শ্রমিক অধিকার, মোটর শ্রমিক অধিকারের মধ্যে 3rd নাম্বার হচ্ছে সাপ্তাহিক ও বাৎসরিক ছুটি। সরকারি এবং বেসরকারি অনেক ছুটি আছে, তো এই ড্রাইভারদেরকে সাপ্তাহিক কোনো ছুটি কোনো জায়গায় দেয়, কোনো জায়গায় দেয় না। এবং মাসিক এবং বাৎসরিক যে ছুটিগুলো আছে, এই ছুটিগুলোও ড্রাইভারদেরকে দেওয়া হয় না, এবং ড্রাইভাররাও এটার বিষয়ে কোনো প্রোটেস্ট করতে পারেন না, বিকজ অফ তাদেরকে তাদের নিয়োগপত্র দেওয়া হয়নি। এবং একটা দারিদ্র্যপীড়িত একটা পরিবার, সে প্রোটেস্ট করতে যেয়ে তার চাকরিটা চলে যাবে, এই ধরনের একটা হুমকির মধ্যেও থাকে, যার কারণে সে এই দাবিটাকে খুব জোরালোভাবে মালিক পক্ষের কাছে তুলতে পারেন না। এবং এই ছুটি, যে সরকারি ছুটি রয়েছে, বেসরকারি ছুটিগুলো রয়েছে, এই ছুটির বিনিময়ে, ছুটির দিনগুলোতে যদি পরিশ্রম করে, শ্রম বিক্রি করে, সেই শ্রমের বিনিময়ে তাকে এক্সট্রা ওভার টাইম 2 গুণ 3 গুণ ভিত্তিতে দেওয়ার আইন রয়েছে, কিন্তু সেগুলো ফলো করা হচ্ছে না। আলাহাস, এটা আমাদের জন্য দুর্ভাগ্য। তা 4th নাম্বার যেটা ন্যায্য বেতন অথবা মজুরি ও ওভার টাইম। ন্যায্য বেতন, বাজার দর হিসাব করে বেতন দিতে হবে। আমাদের ঘর ভাড়া, আমাদের নিত্য যে দ্রব্যাদির ঊর্ধ্বমূল্য, সব আমাদের বাচ্চাদের শিক্ষার জন্য যে ঊর্ধ্বমূল্য, এরকম চিকিৎসার ব্যয়, কোনো কিছুই কভার করতে পারে না একটা ড্রাইভার। কারণ সরকার, মালিক পক্ষ, এরা বাজার দর অনুযায়ী ড্রাইভারদেরকে বেতন সিস্টেমে রাখেন না। তারা তাদের মন মতলবী অনুযায়ী, তারা মনে করলো যে এখন 20,000 টাকা বেতন দিবেন, তারা সেই 20,000 টাকাই দিবেন। কিন্তু এই পরিবারের যে চিকিৎসা রয়েছে, সন্তানদের শিক্ষা রয়েছে, তার দৈনন্দিন খরচ রয়েছে, তার ঘর ভাড়া রয়েছে, ইচ অ্যান্ড এভরিথিং হিসাব করলে
এই বর্তমান পরিস্থিতিতে 25 থেকে 30 হাজার টাকার নিচে কোনো বেতন কাঠামো হওয়ার কথা না, কিন্তু আমরা সেটা পাচ্ছি না। তার মানে হচ্ছে আমরা ন্যায্য মজুরি পাচ্ছি না, এবং ন্যায্য মজুরি প্রাপ্তির জন্য সরকার যে একটা ব্যবস্থা গ্রহণ করবে সেটাও সরকার কিন্তু এদেশের সরকার করছেন না। আর আমাদের যে সংগঠনগুলো রয়েছে, ট্রেড ইউনিয়নগুলো রয়েছে, সেই ইউনিয়নগুলো জোরালো কোনো দাবি বা আন্দোলন উত্থাপন করতে পারছেন না জাতির সামনে, তাদের এই মালিক পক্ষের সামনে, সরকারের সামনে। তো এই শ্রমিক অধিকারগুলো বাস্তবায়নের জন্য আমাদেরকে সচেতন হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে পুরো ড্রাইভার সমাজকে। 5th নাম্বার সেটা হচ্ছে চাকরির নিরাপত্তা ও ক্ষতিপূরণ। চাকরির নিরাপত্তা এবং ক্ষতিপূরণ। ফার্স্ট যে বর্ণনাটা ছিল যে নিয়োগপত্র থাকলে চাকরির নিশ্চয়তা থাকে, চাকরির নিরাপত্তাও থাকে। অতঃপর যে অন্যান্য নিরাপত্তা আছে, রাস্তাঘাটের বিভিন্ন নিরাপত্তায় মালিক পক্ষকে তার ড্রাইভারের পাশে থাকতে হয়। এরপরে ক্ষতিপূরণ, কোনো ড্রাইভার অ্যাক্সিডেন্টে আহত হলে মালিক পক্ষদের তার ক্ষতিপূরণ দিতে হয়। সরকারও এখানে ক্ষতিপূরণের একটা ব্যবস্থা করে রেখেছে, কিন্তু কোনোভাবে আমরা সেই ক্ষতিপূরণগুলো পাচ্ছি না। তা আমাদেরকে সচেতন হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের কর্মস্থলগুলো সেগুলো নিরাপদ এবং ক্ষতিপূরণের যে সিস্টেম, এটাকে যেন আমরা বাস্তবায়নের জন্য সরকারের এবং বেসরকারি মালিকদেরকে আমরা দাবি তুলতে পারি, আমাদের দাবির আদায়ের জন্য। এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। তো শ্রমিক অধিকার কি এই বিষয়ে 6টির মধ্যে 5টা গেল। 6ষ্ঠ নম্বর হচ্ছে ট্রেড ইউনিয়ন গঠন এবং পরিচালনার পরিষদের পূর্ণ অধিকার প্রয়োগ করা। ট্রেড ইউনিয়ন গঠন এটা হচ্ছে, এটার ব্যাপারে তেমন কোনো আপত্তি শ্রমিক বা ড্রাইভারদের নেই। তবে শ্রমিক সংগঠনগুলো রয়েছে, সেই শ্রমিক সংগঠনগুলো তারা প্রথমত যোগ্যতম না, তাদের ব্যক্তিগত অর্থনীতি স্বাবলম্বী না, এবং তাদের নীতি ভালো না, জনসেবামূলক না। যার কারণে ড্রাইভার সমাজের মোটর শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের জন্য এই শ্রমিক সংগঠনগুলো তেমন কোনো প্রভাব বা তেমন কোনো প্রেশার সরকারকেও দিতে পারছেন না, মালিক পক্ষগুলোকেও দিতে পারছেন না। এই না পারার পেছনে বিবিধ কারণগুলোর মধ্যে সর্বশেষ যে কারণটা, যে একটা ট্রেড ইউনিয়ন যখন আন্দোলন করার ঘোষণা দেয়, তখন ওই ট্রেড ইউনিয়নের যে নেতারা থাকেন, নেতৃবৃন্দ থাকেন, সেই নেতৃবৃন্দদেরকে মালিক পক্ষ বিভিন্ন ধরনের ঘুষ, উৎকোচ অথবা ভয়ভীতি দেখিয়ে তাদের আন্দোলনকে স্তিমিত করে দেন। তো এই ট্রেড ইউনিয়নগুলোকে, শ্রমিক সংগঠনগুলোকে যোগ্যতম নেতৃত্ব বাছতে হবে এবং তাদের যৌক্তিক দাবিগুলো উপস্থাপন করতে হবে সুন্দরভাবে রাষ্ট্রের কাছে এবং এদেশের যে ট্রান্সপোর্ট মালিক সমিতি রয়েছে সেই মালিক সমিতিদের কাছে এবং ইন্ডিভিজুয়াল মালিকদের কাছে, এবং শ্রমিকদেরকে ঐক্যবদ্ধ করতে হবে একটি জটিল আন্দোলন গড়ে তোলার জন্য, তাদের ন্যায্য অধিকার আদায় যাতে তারা করতে পারে এই জন্য। তো শ্রমিক সংগঠনগুলোর যে ব্যর্থতাগুলো রয়েছে সেই ব্যর্থতাগুলো থেকে ওভারকাম করতে হবে। শ্রমিক লিডারদেরকে তাদের শ্রমিক সেবার জন্য চিন্তিত হতে হবে এবং স্বাবলম্বী করতে হবে। শ্রমিকদেরকে কিভাবে করা যায় তার জন্য নীতি নির্ধারণ করতে হবে। এর জন্য ট্যালেন্ট
এবং নিবেদিত শ্রমিক লিডার প্রয়োজনে দেশে এই শ্রমিক অধিকার বাস্তবায়নের জন্য। তো 1 নম্বর প্রসঙ্গ ছিল শ্রমিক অধিকার কি কি, সে বিষয়ে আমরা 6টা বর্ণনা দিলাম। সেকেন্ড যেটা ছিল মোটর শ্রমিকদের সমস্যা ও তার কারণ, মোটর শ্রমিকদের সমস্যাগুলো কি কি এবং তার কারণও কি কি। এটা হচ্ছে যে শ্রমিকদের সমস্যা ও তার কারণ হচ্ছে যে সরকারি শ্রম মন্ত্রণালয়ের তদারকির অভাব। বাংলাদেশ সরকারের শ্রম মন্ত্রণালয় রয়েছে, প্রত্যেকটা দেশেরই শ্রম মন্ত্রণালয় থাকে, বাংলাদেশ সরকারেরও শ্রম মন্ত্রণালয় রয়েছে। সেই শ্রম মন্ত্রণালয়ের মৌলিক কাজগুলো হচ্ছে শ্রমিকদের ন্যায্য অধিকার বাস্তবায়নের দিকে নজর রাখা এবং আন্তর্জাতিক অর্থাৎ ILOর যে শ্রমিক নির্দেশনা অধিকারগুলো রয়েছে সেগুলো পুঙ্খানুপুঙ্খভাবে রাষ্ট্রীয়ভাবে পালন করা এবং অভ্যন্তরীণ যে আইনগুলো রয়েছে সেই আইনগুলোকে পালন করা। কিন্তু আমরা দেখছি যে সরকারি শ্রম মন্ত্রণালয়ের তদারকির প্রচণ্ড অভাব রয়েছে এবং তাদের সাথে মালিকদের সাথে একটা অনৈতিক সম্পর্ক থাকে, যার কারণে এই শ্রমিকদের যে অধিকারগুলো রয়েছে সেই অধিকারগুলো বাস্তবায়ন করা যাচ্ছে না। এটার যে কারণগুলো, সেই 1 নম্বর কারণ হচ্ছে যে শ্রম মন্ত্রণালয়ের তদারকির অভাব। সেকেন্ড যেটা মালিক শ্রমিক এবং এই ট্রেড ইউনিয়নের নেতাদের মধ্যে, মালিক এবং শ্রমিক ইউনিয়নের ট্রেড ইউনিয়নের নেতাদের মধ্যে একটা গোপন আঁতাত তৈরি থাকে। শ্রমিক নেতারা তাদের মতো করে তাদের শ্রমিকদের সদস্যদের সেবা দেওয়ার মতো মানসিকতা কম এবং মালিক পক্ষ শ্রমিক নেতাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন কারণে অকারণে উপঢৌকন এবং থ্রেটের মধ্যে রাখার কারণে এই মালিক শ্রমিক নেতা একটা গভীর আঁতাত তৈরি হয়। এই আঁতাতের কারণে বৃহৎ এক জনগোষ্ঠী শ্রমিকরা অবহেলিত, নিপীড়িত এবং একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে চলে যাচ্ছে। এখান থেকে বাংলাদেশকে উদ্ধার হতে হবে। শ্রমিকদের ন্যায্য অধিকার প্রাপ্তিতে শ্রম মন্ত্রণালয়ের তদারকি আরও গভীরভাবে আরও জোরালো করতে হবে। পরবর্তী যে বিষয়টা নিয়ে কথা বলছি যে এই যে শ্রমিক অধিকার কি কি সেগুলো আমরা পাচ্ছি না এবং না পাওয়ার কারণ কি সেগুলো আলোচনা করলাম। এর পরবর্তীতে আমাদের করণীয়টা কি? করণীয় হচ্ছে যে আমরা একটা জাতি যেখানে 18 কোটি লোকের বসবাস, এর মধ্যে আমরা ড্রাইভার আছি সরকারি BRT এর তথ্য অনুযায়ী 59 থেকে 60 লক্ষ ড্রাইভার রয়েছে বাংলাদেশে, শুধু অনুমোদিত সরকারের লিস্টেড। আর অননুমোদিত যে সংখ্যাটা সেটাও হচ্ছে ব্যাপক, প্রায় 25 থেকে 30 লক্ষ। দুটো মিলে সর্বসাকুল্যে প্রায় 1 কোটি শ্রমিক রয়েছে, মোটর শ্রমিক রয়েছে বাংলাদেশে। এই 1 কোটি মোটর শ্রমিকের প্রায় 5 কোটি লোক জনগণ এখানে সম্পৃক্ত। তো এদের জন্য একটা বৃহৎ মেগা পরিকল্পনা করতে হবে সরকারকে এবং এদেরকে আত্মনির্ভরশীল করে গড়ে তোলার জন্য, এদের শ্রমিক অধিকার বাস্তবায়নের জন্য একটা বড় ধরনের পরিকল্পনা হাতে নিতে হবে। এবং সেই পরিকল্পনায় থাকবে কারা কারা? সেই পরিকল্পনায় থাকবে 1 নম্বরে সরকার, 2 নম্বরে হচ্ছে মালিক পক্ষ, 3 নম্বরে হচ্ছে শ্রমিক সংগঠন, 4 নম্বর হচ্ছে সুশীল সমাজ, 5 নম্বর হচ্ছে সামাজিক উদ্যোগ। তো সরকার, মালিক পক্ষ, ট্রেড ইউনিয়নের নেতা এবং সুশীল সমাজ এবং সাধারণ জনগণের এই যে সমন্বিত একটা চেতনায় বাংলাদেশে
প্রায় 1 কোটি ড্রাইভারের আত্মকর্মসংস্থান, নিরাপদ কর্মসংস্থান এবং ক্ষতিপূরণ, তাদের ন্যায্য অধিকার, ন্যায্য মজুরি, এগুলো বাস্তবায়নের জন্য এগিয়ে আসতে হবে এই কয়টি সমাজকে। সরকার, মালিকপক্ষ, ট্রেড ইউনিয়নের নেতা এবং দেশের সুশীল সমাজের সমন্বিত উদ্যোগী একটা এই শ্রমিকদের ন্যায্য অধিকার বাস্তবায়নে ফলপ্রসূ হতে পারে ইনশাআল্লাহ। তো পরবর্তী যেটা সার্বিক পদক্ষেপ, আমাদের যে পদক্ষেপগুলো নিতে হবে, আমাদের দেশের এই যে প্রায় 1 কোটি ড্রাইভার সমাজ রয়েছে, নিবন্ধিত 59 থেকে 60 লক্ষ বিআরটি এর তথ্য অনুযায়ী এই বৃহৎ একটা ব্যাপক জনগোষ্ঠীর জন্য একটা সুষ্ঠু ধারার নিয়মে শ্রমিক অধিকার বাস্তবায়নের জন্য আমাদের যে বিষয়গুলো নিয়ে কাজ করতে হবে সেটা হচ্ছে 7টি কোড রয়েছে এখানে। 1 নম্বর হচ্ছে শ্রম আইনের কঠোর প্রয়োগ করতে হবে। শ্রম আইনের কঠোর প্রয়োগ করতে পারলেই আমরা শ্রমিক অধিকারের যে 6টি ইস্যু নিয়ে আলোচনা করেছি, শ্রমিকদের সকল ইস্যু বাস্তবায়ন করা সম্ভব শুধুমাত্র সরকারের সদিচ্ছায়। শ্রম মন্ত্রণালয় তার যে ভিজিল্যান্স টিমগুলো রয়েছে, তাদের যে ডিপার্টমেন্টের গোয়েন্দা তথ্য আদান প্রদান সহ বিভিন্ন বিষয় তারা যদি পদক্ষেপ নেন, তাহলে আমাদের এই যে শ্রমিকদের হাহাকার কান্না, এগুলো থেকে বাংলাদেশ মুক্তি পাবে। 2 নম্বর যেটা, নিয়োগপত্র বাধ্যতামূলক করতে হবে। নিয়োগপত্র বাধ্যতামূলক করতে গেলে শ্রমিক সংগঠন সম্ভব না, ড্রাইভারদের দ্বারা সম্ভব না, জনগণের দ্বারাও সম্ভব না, সম্ভব হচ্ছে সরকারের দ্বারা। কারণ গভর্নমেন্টই হচ্ছে একটা দেশের সর্বোচ্চ জায়গা, যে দেশটাকে পরিচালনা করে। সেই সরকার যদি ভালো মানবিক সরকার হয়, তাহলে তারা অবশ্যই এই নিয়োগপত্রের জন্য আইন করবেন এবং এই আইনের যথাযথ প্রয়োগের জন্য তার এনফোর্সমেন্ট তৈরি করে দিবেন। তাহলে এই যে নিয়োগপত্রের জন্য হাহাকার কান্নাকাটি ড্রাইভারদের অনিশ্চিত একটা ভবিষ্যৎ, সেটা তার থাকবে না। 3 নম্বর কোড হচ্ছে কল্যাণ তহবিল সম্প্রসারণ ও তহবিলের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা। বাংলাদেশে শ্রমিক কল্যাণ তহবিল রয়েছে বিআরটি এর আন্ডারে, শুনেছি, এবং সেখানে শত শত কোটি টাকা সেখানে মজুদ থাকার কথা ছিল, কিন্তু আজ অবধি আমরা সাধারণ শ্রমিকরা, মোটর শ্রমিকরা চাক্ষুষ দেখিনি কেউ এই সরকারের টাকাটা পেয়েছে। তার মানে হচ্ছে যে তহবিল রয়েছে শত শত কোটি টাকার, কিন্তু এই তহবিলের স্বচ্ছতা, সহজলভ্যতা এবং জবাবদিহিতা নেই বলে আহত নিহত শ্রমিকরা এখান থেকে লাভবান হতে পারছেন না, তার পরিবাররা লাভবান হতে পারছেন না। একটা দুর্বোধ্য অবস্থান তৈরি করে রেখেছেন পরিকল্পিতভাবে, হয় বিআরটিএ, না হয় শ্রম মন্ত্রণালয়, না হয় ডিপ স্টেটের লুটেরা, আমলারা। এটাকে সহজ করতে হবে, যে কল্যাণ তহবিল আরও বৃদ্ধি করতে হবে এবং সরাসরি খুব সহজ প্রক্রিয়ায় যাতে আহত এবং নিহতের পরিবার তারা এই কল্যাণ ফান্ড থেকে, তহবিল থেকে দ্রুত সহায়তা পেতে পারে, তার জন্য একটা সংস্কার প্রস্তাবনা থাকতে হবে এবং এটার স্বচ্ছতা, জবাবদিহিতা থাকতে হবে। এটাকে আরও উন্মুক্ত করতে হবে এই শ্রমিক কল্যাণ তহবিলটাকে। 4 নম্বর যেটা, সেটা হচ্ছে মাসিক বেতন কাঠামো বাজার দর অনুযায়ী করতে হবে।
যে মাসিক বেতন কাঠামো সরকারের সুনির্দিষ্ট কোনো শ্রমবাজারের জন্য সুনির্দিষ্ট কোনো নির্দেশনা আছে বলে আমার মনে হয় না। মোটর শ্রমিকদের জন্য সুনির্দিষ্ট বেতন কাঠামো ঘোষণা করতে হবে সরকারকে, সরকারি এবং বেসরকারি পর্যায়ে এবং ফ্যামিলি পর্যায়ে। আপনার ঘর ভাড়া, আপনার বাজার উচ্চ মূল্য, আপনার সন্তানের শিক্ষা চিকিৎসা সহ ভবিষ্যৎ বিনির্মাণের জন্য একটা ড্রাইভারের পরিবারের যে একটা বেতন কাঠামো নিরাপদ বেতন কাঠামো প্রয়োজন, সেই বেতন কাঠামো করার কোনো চিন্তা চেতনা সরকারের জীবন নেই, মালিক পক্ষদেরও নেই। এবং আমরা একটা অযোগ্য, আমরা যে শ্রমিক সংগঠনগুলো রয়েছি তাদের তৎপরতার অভাবে আমরা এই বেতন কাঠামোকে পুনর্গঠন এবং সরকারের মাধ্যমে বাস্তবায়ন দাবি তুলতে পারছি না। এটাকে আমাদের ভাবতে হবে, যারা শ্রমিক সংগঠন রয়েছেন, দেশের মাননীয় থিঙ্ক ট্যাঙ্করা রয়েছেন শ্রমিক বিষয়ক, তাদের এই কাজগুলো করতে হবে। 5 নাম্বার সেটা হচ্ছে রোস্টার পদ্ধতি। এটা হচ্ছে হাইওয়ের ব্যাপারে, যে হাইওয়েতে একটা বাস ড্রাইভার সে যদি 5 ঘন্টা একটানা ড্রাইভ করে, পরবর্তীতে এই ড্রাইভারকে রিপ্লেস করে আর একটা ড্রাইভারকে দিয়ে এই রোস্টারিং সিস্টেমটা তৈরি করলে আমাদের হাইওয়েতে যে অনাকাঙ্ক্ষিত যে মর্মান্তিক দুর্ঘটনাগুলো ঘটে, সেই দুর্ঘটনা থেকে বাংলাদেশ বেঁচে যেতে পারে। এবং এই দুর্ঘটনাজনিত কারণে বাংলাদেশে লক্ষ লক্ষ পরিবার নিঃস্ব হয়েছে, এবং তারা শুধু নিঃস্ব নয়, অভিভাবকহীন হয়ে পড়েছে। এই পরিবারগুলোকে দেখভালও করতে হবে, সরকারের সুদৃষ্টিতে রাখতে হবে এগুলো। তো হাইওয়েতে আমাদেরকে রোস্টার পদ্ধতির চিন্তা ভাবনা করতে হবে। ইতিপূর্বেই শুনেছি যে সেটার প্রক্রিয়া চলছে, তার জন্য সরকারকে সাধুবাদ জানাচ্ছি। 6 নাম্বার সেটা হচ্ছে শ্রমিক অধিকার আদায়ের জন্য আন্দোলন। শ্রমিক অধিকার আদায়ের জন্য আন্দোলন, এই আন্দোলনটা কারা করবে? ইন্ডিভিজুয়ালি যে ড্রাইভারগুলো রয়েছে, উবার পাঠাওতে রয়েছে, ফ্যামিলিতে রয়েছে, রেন্টে কারে রয়েছে, এমনিভাবে বিভিন্ন জায়গায় রয়েছে ড্রাইভাররা, সরকারে রয়েছে। এই ড্রাইভারগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে আগে। তো সবাই তো আর ঐক্যবদ্ধ হবে না, একটা মেজর শ্রেণীকে ঐক্যবদ্ধ করতে হবে শ্রমিকদেরকে। শ্রমিক যে ট্রেড ইউনিয়ন রয়েছে শ্রমিকদের, সেই ট্রেড ইউনিয়নের নেতাদের মাধ্যমে এই ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালাতে হবে। একটা শ্রমিক ইউনিয়নের নেতৃত্বের উপর ডিপেন্ড করে একটা শ্রমিক আন্দোলন তৈরি হয়। তো এই শ্রমিক আন্দোলন গড়ার জন্য বাংলাদেশে যতগুলো মোটর শ্রমিক ট্রেড ইউনিয়ন রয়েছে, সেই ট্রেড ইউনিয়নগুলোকে আগে ঐক্যবদ্ধভাবে একটা প্ল্যাটফর্মে আসতে হবে, তাদেরকে একটা যৌথ মিটিং কল করতে হবে এবং সেখানে সুনির্দিষ্ট ইস্যু নিয়ে আলোচনা করতে হবে, রেজুলেশন করতে হবে। অতঃপর সেই রেজুলেশনে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী সরকারকে এবং বেসরকারি মালিকদেরকে, মালিক সমিতিকে এই শ্রমিকদের দাবিগুলো মেনে নেওয়ার জন্য প্রেশার তৈরি করতে হবে। এবং এই কাজগুলোর সম্পূর্ণভাবেই দায়িত্ব হচ্ছে শ্রমিক যে ট্রেড ইউনিয়নগুলো রয়েছে, শ্রমিক ইউনিয়নগুলোর। কাজেই বাংলাদেশে যতগুলো ট্রেড ইউনিয়ন রয়েছে, সবগুলো ট্রেড ইউনিয়নের অন্ততপক্ষে মেজর একটা অংশ এই শ্রমিক অধিকার বাস্তবায়নের জন্য তারা বসুক এবং তৃণমূল যে শ্রমিকরা রয়েছে তাদেরকে জাগিয়ে তুলুক, তাদের চোখ কান খুলিয়ে দিক এবং শ্রমিক অধিকার বাস্তবায়নের জন্য রাজপথে আন্দোলনই হচ্ছে
একমাত্রই সমাধান যা দেখছি। তো শ্রমিক